তো আজকে লেকচার নম্বর 9। তো এর আগে আমরা ম্যাথমেটিক্যাল সকল টাইপ এবং আদর্শ গ্যাস বাস্তব গ্যাস নিয়ে যা কিছু আছে সবকিছু শেষ করছি, এবং গ্যাসের তরলীকরণের যে শর্ত এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। আচ্ছা, এরপরে আরো কয়েকটা ম্যাথ আছে মেবি। হ্যাঁ, এই ম্যাথটা এটাই পড়ো। এইখানে একটা গ্রাফ দেওয়া আছে ভি ভার্সেস 1/পি এর। এইটা বলো তো, এই যে কোন সূত্রের গ্রাফ বলো। বয়েলের সূত্র। এটা আছে বয়েলের সূত্রের গ্রাফ। ওকে। আচ্ছা, এখন এইখানে বলছে যে গ্যাস সিলিন্ডারের নিরাপত্তা বিধানে লেখচিত্র দুই দুই সমর্থিত সূত্র কিভাবে ভূমিকা রাখে। তো এইখানে লেখচিত্র 2 নাম্বারটা যে বয়েলের সূত্র, আমরা তো এটা বুঝছি। এখন এইখানে তুমি এখানে লিখো দীপকের লেখচিত্র 2 নং সমর্থিত হচ্ছে বয়েলের সূত্র। এখন এরপরে বয়েলের সূত্রের যে বিবৃতিটা এটা লিখবা। এরপরে তুমি বয়লের সূত্রে বিবৃতিটা লিখবা যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এখন এখানে যে আহ, বলছে যে গ্যাস সিলিন্ডারের নিরাপত্তা বিধানে, এখন তুমি বয়লের সূত্র ইউজ করে গ্যাস সিলিন্ডারের নিরাপত্তা নিশ্চিত করবা কিভাবে? গ্যাস সিলিন্ডারের নিরাপত্তা বিধানে লেখচিত্র 2 নং অর্থাৎ বয়লের সূত্র কিভাবে ভূমিকা রাখতে পারে। এখন দেখো, এই যে আমরা জানি যে বয়লের সূত্র অনুযায়ী কি হয়, যে আমরা যদি চাপ প্রয়োগ করি তাহলে আয়তন এই যে কমে যাবে, এবং চাপ হ্রাস করলে আয়তনটা বেড়ে যায়। এখন তোমার গ্যাস সিলিন্ডারের আমাদের মূল কাজ কি, বা আমাদের গ্যাস সিলিন্ডার জাতকরণের মূল লক্ষ্যটা কি আসলে? গ্যাস সিলিন্ডার জাতকরণের মূল লক্ষ্য হচ্ছে এই যে খালি যে এই চ্যাপ্টারে ম্যাথ থেকে আসবে প্রশ্ন তা না। এই প্রশ্ন কিন্তু ঢাকা বোর্ডে আসছিল 21 সালে, রাজশাহী বোর্ডে আসছিল 17 সালে। তো এই টাইপের ম্যাথও, এই টাইপের ব্যাখ্যামূলক প্রশ্ন কিন্তু বোর্ডে আসে। তো গ্যাস সিলিন্ডার জাতকরণের মূল লক্ষ্য হচ্ছে আমাদের একটা বিপুল আয়তনের গ্যাসকে কম আয়তনের মধ্যে সংকুচিত করা। কম আয়তনে সংকুচিত করা। এখন একটা জিনিস বলো, মানে তোমার যদি গ্যাসটা যদি তোমার আসলে গ্যাস আকারে থাকে, তাহলে তার জন্য যে আয়তন প্রয়োজন হবে, তুমি যদি ওই পরিমাণে গ্যাসকে তরলীকরণ করো, তাহলে কি সেম আয়তনই লাগবে? আ, তার চেয়ে কম আয়তন লাগবে নাকি বেশি লাগবে এই যে তরলীকরণ করলে? বেশি লাগবে। গ্যাস থেকে তরলে নিয়ে আসলে বেশি লাগবে। হুম। তাহলে কি কম? আচ্ছা বলো, তোমার একটা আহ এই যে তোমার পানি থেকে বরফে নিয়ে আসলে আয়তন হ্রাস পায় নাকি বৃদ্ধি পায়? হ্রাস পায়। হ্রাস পায়। তো সিমিলারলি তুমি যদি গ্যাস থেকে তরল নিয়ে আসো তাহলে আয়তন কিন্তু কম লাগে। এবং তুমি যদি উল্টা কাজটা করো, মানে তোমার একটা একটা ধরো বরফ, বরফকে তুমি যদি গলাও, ওই বরফটা কঠিন অবস্থায় মানে যতটুকু জায়গা দখল করে থাকে ওইটাকে পানিতে পরিণত হওয়ার পর কতটুকু জায়গা দখল করে, নাকি এই যে তোমার বরফটা সে বেশি জায়গা দখল করে? অবশ্যই বেশি জায়গা দখল করে। বেশি।
হ্যাঁ, তার হুম। মানে তুমি যদি কঠিন থেকে তরল এবং তরল থেকে বাষ্পতে নিয়ে যাও, তোমার পর্যায়ক্রমে আয়তনটা বেশি লাগবে। এবং উল্টা কাজটা করলে, তুমি যদি ঘনীভবন করো, অর্থাৎ বাষ্প থেকে তরল অথবা তরল থেকে এই যে কঠিনে নিয়ে যাও, তাহলে পর্যায়ক্রমে আয়তনটা হ্রাস পাবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এই জন্য মূলত গ্যাসকে সিলিন্ডারজাতকরণ করা হয়, যাতে একটা বিপুল আয়তনের গ্যাসকে তুমি কম আয়তনের মধ্যে তরলীকরণ করে সংরক্ষণ করতে পারো। এটি হচ্ছে গ্যাস সিলিন্ডারজাতকরণের মূল লক্ষ্য। এটা ক্লিয়ার? হ্যাঁ। ওকে। তো এখন এখন এইখানে এই যে বয়েলের সূত্র আমাদের যেভাবে হেল্প আর কি করে, এইটার আগে এটা বুঝাই, তারপরে এখন অ্যান্সারটা দিয়ে দেবো তোমাকে। এখন দেখো, এই যে তোমার আয়তন হ্রাস বৃদ্ধি, তুমি যাই করো না কেন, এখানে তোমার মোল সংখ্যা কিন্তু স্থির থাকবে। এখানে মোল সংখ্যার আসলে কোনো চেঞ্জ হয় না, কারণ তুমি যে পরিমাণ আহ, এই যে পরিমাণ বরফকে পানিতে নিয়ে যাবা বা পানিকে বাষ্পে পরিণত করবা, সব ক্ষেত্রে কিন্তু ওইটার মোল সংখ্যা স্থির থাকে। এখন দেখো। ওকে। এখন আমাদের এই যে বয়েলের সূত্র তো মূলত আদর্শ গ্যাসের জন্য। তো আমাদের গ্যাস সমূহ আদর্শ গ্যাসের সূত্র মেনে চলবে কোন ক্ষেত্রে? উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে, না? নিম্নচাপে। হুম। হ্যাঁ। তো এখানে আমাদের গ্যাস সমূহ, এই যে বয়েলের সূত্র বা আদর্শ গ্যাসের সূত্র, বয়েলের সূত্র, কারণ আমাদের বয়েলের সূত্র তো একটা আদর্শ গ্যাসের সূত্রের মধ্যেই পড়ে, তো মেনে চলে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে, অর্থাৎ এই ক্ষেত্রে পি ও ভি এর গুণফল ধ্রুবক হবে বয়লের সূত্রের ক্ষেত্রে। কিন্তু এরা সকল বা ধরো যে তাপমাত্রা অথবা চাপে কিন্তু এই বয়লের সূত্র মেনে চলবে না। ওকে। এখন এইখানে মানে বয়লের সূত্রের কাজ হচ্ছে যে, তো এটা তোমাকে জানতে হবে যে এটা কি পরিমাণ তুমি চাপ প্রয়োগ, এই যে মানে তোমার বয়লের সূত্র হচ্ছে মূলত চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক, না? এখন তুমি তো মানে তুমি যে সিলিন্ডারটা নিবা, ওই সিলিন্ডারটার আয়তন তো তোমার আগে থেকেই জানা থাকবে আসলে। এখন এইখানে তোমার আয়তন জানা যদি থাকে, তুমি এটা আগে থেকেই বুঝতে যে পারবা যে এই আয়তনের জন্য তোমার কি পরিমাণে চাপ প্রয়োগ করা দরকার। এখন তোমার ধরো সিলিন্ডারের ধারণ ক্ষমতা একটা, এখন তুমি ওইটা আগে থেকে হিসাব না করে তুমি তোমার ইচ্ছা মতো চাপ প্রয়োগ যদি করতেছো, তো ওইটা কিন্তু তখন ফ্রুটফুল হবে না। বা তোমার যদি সিলিন্ডারের আয়তন মানে ধারণ ক্ষমতা একরকম হয়, তুমি যদি তার চেয়ে কম চাপ প্রয়োগ করো, তাহলে কিন্তু সিলিন্ডারের ধারণ ক্ষমতা বাইরে চলে যাবে এবং সিলিন্ডার সেইখানে ব্লাস্ট হওয়ারও সম্ভাবনা থাকে। এটা এটা বুঝছো? যে তোমার আয়তন হ্যাঁ, বুঝেই বুঝছি। কিন্তু চাপ প্রয়োগ করা লাগবে। এখন আমরা কালকে পড়ছিলাম গ্যাস তরলীকরণের ক্ষেত্রে সবচেয়ে যেটা মেইন শর্ত, এটা হচ্ছে আমাদের গ্যাস থেকে সেটাকে তরলে নিয়ে যেতে হলে আমাদের ক্রান্তি তাপমাত্রার নিচে নিয়ে যেতে হবে। এবং ক্রান্তি তাপমাত্রার নিচে নিয়ে গিয়ে তোমাকে এমন ভাবে চাপ প্রয়োগ করতে হবে যাতে পি এবং ভি এর এই গুণফলটা ধ্রুবক থাকে, এবং তোমার এই যে এটাকে এই যে কি বলে, ক্রান্তি তাপমাত্রার নিচে নিয়ে গিয়ে স্থির রেখে তারপরে তোমাকে
উপযুক্ত পরিমাণে চাপটা প্রয়োগ করলেই ওই গ্যাসটা তরলীকরণ হবে। এইটাই তো ছিল। হুম। এখন তাহলে তোমার যে মানে তোমার কি পরিমাণে চাপ লাগবে আর কি, এইটাই মূলত আমাদের বয়লের সূত্র দ্বারা আহ মানে এটা নির্ধারণ করা যায় আর কি। এইটা এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এইটা আমি এখন এই যে টেস্ট পেপার থেকে ছবিটা এখন দিয়ে দিব পরে। তো এইটা সবগুলো বাংলা লেখালেখি দেওয়া তো সম্ভব না, তাহলে অনেক টাইম চলে যাবে। তো আমি এখন টেস্ট পেপার থেকে ছবিটা দিয়ে দিব। আচ্ছা, এরপরে আহ এইখানে কি আছে, সিলিন্ডার 1-এ 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 ATM এবং সিলিন্ডার 2-এ 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 ATM চাপ সহ্য করতে পারে। ওকে, উদ্দীপকে উল্লেখিত তাপমাত্রা এবং চাপে সিলিন্ডার 1-এ কত গ্রাম CH4 গ্যাস ধারণ করতে পারবে তা হিসাব করো। সিলিন্ডার 1-এর তাপমাত্রা কত? 27, চাপ এত। ওকে, তাহলে আমাদের আহ গ্রাম বের করতে হলে আমাদের PV = NRT দিয়ে আমরা মোল সংখ্যাটা বের করি। পি কত? 200 ATM। ভি হচ্ছে 110 লিটার। এন এর মান বের করব, সো এটা হবে 0.082। টি হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন। এই চ্যাপ্টার ম্যাথ অনেক সহজ। ম্যাথের মধ্যে কোনো টাফ ম্যাথ আসে না। 110.082 ইন্টু 300, কি ব্যাপার এত আসে? 200, 110। আচ্ছা যাই হোক, যতই আসুক এটা আসে 894.308 এত মোল। তো আমরা কি জানি? আমরা জানি N = W/M। তো এখানে W হবে কত? N × M। এন হচ্ছে 894.308। আর এম, এখানে এম কত? এম হচ্ছে আণবিক ভর, CH4 এর জন্য কত? 16। তাহলে এটা হচ্ছে 14,308.943 কিলোগ্রাম। এটা বুঝছো? সহজ না। ওকে, এখন বলছে গ্যাস পরিবহনের জন্য কোন সিলিন্ডারটি অধিকতর উপযোগী। এখন কোনটা বেশি উপযোগী তুমি এটা কিভাবে বের করবা? জেটের মান বের করে। একটু বলো। হুম। জেটের মান বের করে। না না, জেড এর মান না। এখানে দেখো, এখানে গ্যাস সিলিন্ডারের তোমার আয়তন কিন্তু দিয়ে দেওয়া। ও গ্যাস পরিমাণের জন্য কোন সিলিন্ডারটি অধিকতর উপযোগী, তাপমাত্রা দেওয়া, চাপ দেওয়া, আয়তন দেওয়া। তাপমাত্রা দেওয়া, চাপ দেওয়া, আয়তন দেওয়া। আচ্ছা, আমরা যদি এইখানে ধারণকৃত গ্যাসের মোল সংখ্যাটা বের করি। এইখানে ধারণকৃত গ্যাসের মোল সংখ্যা প্রথম সিলিন্ডারের জন্য কি হবে? P1 V1 RT1। তাহলে এটা হচ্ছে 200 × 110.082 300। এটা তো আমরা অলরেডি বের করলাম। 894.308 মোল আর ইন্টু
এন টু হবে পি টু ভি টু। এখন এইখানে পি টু কত? 50, 200, 37 মানে 310। দুই কেলভিন তাপমাত্রা পেছনে 39 মিনিটের মধ্যে সম্প্রসারিত কাজ। এইখানে সিলিন্ডার 2 এ 200 লিটার 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এত সহ্য করতে পারে। উম, এইখানে তো যেহেতু মানে সহ্য ক্ষমতার এইখানে ভিতরে প্রথম সিলিন্ডারে অধিক সংখ্যক গ্যাস আহ তোমার ধারণ করা যায়, এইখানে প্রথম সিলিন্ডারটা গ্যাস পরিবহনের জন্য অধিকতর উপযোগী, যেহেতু এত এটিএম চাপ সহ্য করতে পারে। হুম হুম। আচ্ছা, এখানে আপাতত এখানে বইয়ে অ্যান্সার দেওয়া আছে দ্বিতীয় সিলিন্ডারে, দ্বিতীয় সিলিন্ডার বইয়ে কেন অ্যান্সার দেওয়া আসলে এখানে যেহেতু তোমার সহ্য ক্ষমতা যে যে পরিমাণ চাপ সহ্য করতে পারে, ওই ওই পরিমাণ চাপ সহ্য ক্ষমতার মধ্যে তোমার প্রথম সিলিন্ডারে অধিক সংখ্যক গ্যাস পরিবহন এই যে করানো যায়। তো এইখানে প্রথম সিলিন্ডারটা বেশি উপযোগী। ওকে, এরপরে আচ্ছা, এরপরে সেইখানে বইয়ে অ্যান্সার দেওয়া দ্বিতীয় সিলিন্ডারটি এটার অ্যাকচুয়াল রিজন আসলে আমার জানা নাই এখানে কেন বইয়ে দ্বিতীয় সিলিন্ডার দিয়ে রাখছে। এখানে প্রথম সিলিন্ডার হওয়ার কথা, এরপরে যদি এইটার মানে দ্বিতীয় সিলিন্ডার এই কোনো কারণে হয়, এটা প্রথম সিলিন্ডার হওয়ার কথা। আর যদি এটার অ্যান্সার ভুল হয় আমি এখন পরে জানাই দেবো, সমস্যা নাই। আর এইখানে এটা পড়ো, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত কিলোপ্যাসকেল চাপে একটি পাত্রে অবস্থিত এত গ্রাম এক্স গ্যাসের আয়তন এত, আবার ওয়াই গ্যাসের আয়তন এত, কোনটিকে সহজে তরলে পরিণত করা যাবে? এখন কোনটাকে সহজে তরলে পরিণত করা যাবে এটা আমরা কি দ্বারা নির্ধারণ করবো যে কোনটাকে সহজে তরলে পরিণত করা যাবে? এইটা তুমি এইখানে চাইলে চাপ আণবিক ভরটা। হ্যাঁ বলো। চাপ তো দেওয়াই আছে। চাপ দেওয়া আছে, এইখানে তোমার আণবিক ভর বের হুম করতে হবে। যার আণবিক হুম। ভর বেশি হবে তার ক্ষেত্রে কি সুবিধা হবে বলো তো? কি সুবিধা? মানে আণবিক ভরের সাথে তরলীকরণের সম্পর্ক কি? আণবিক ভর যদি বেশি হয় হুম, সেই ক্ষেত্রে তাহলে তো ইয়ে ইয়ে হবে বেশি। কি বেশি হবে? আহ,
আণবিক ভর বেশি হলে আন্তঃআণবিক আকর্ষণ বল এই বেশি হয়, এটা বলছিলাম। তো আমাদের তরলীকরণের জন্য আমাদের যেটা দরকার সেটা তো আন্তঃআণবিক আকর্ষণ বল। যাদের আন্তঃআণবিক আকর্ষণ বলটা যাদের বেশি হবে তাদের তত সহজে তরলীকরণ করা যাবে। তো এখন আণবিক ভরের সাথে তো আন্তঃআণবিক আকর্ষণ বলের অবশ্যই একটা সম্পর্ক আছে। এটা আমরা কালকে পড়ছিলাম। এ দিয়ে যার আণবিক ভর বেশি তার এ বেশি, অর্থাৎ আন্তঃআণবিক আকর্ষণ বলটা তার জন্য বেশি হবে। তো এখন তুমি এই ম্যাথে দুইটার জন্য আণবিক ভরটা বের করব। তারপরে হচ্ছে লিখবো যে যার আণবিক ভর যার বেশি তার আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি। যার আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি সে তত সহজেই তরলীকরণ করা যাবে। আচ্ছা একটু দাঁড়াও, এটার আগের ম্যাথটার অ্যান্সার আমি একটু চেক করে আসি। হুম হুম। আচ্ছা 1 মিনিট একটু একটু এখানে কি দেওয়া নাই নাকি? দুইশো। প্রথম সিলিন্ডারের মোল ধারণ ক্ষমতা বেশি। হ্যাঁ, এটার অ্যান্সার ঠিক আছে আগের ম্যাথটার। আচ্ছা, এই ম্যাথটা কিভাবে সলভ করা লাগবে এটা কি বুঝছো? হ্যাঁ। ওকে, এ তাহলে এক্স গ্যাসের জন্য আমরা সূত্র কি জানি? এন হচ্ছে ডাব্লিউ ডিভাইড বাই এম আর টি। তাহলে এইখানে এম হবে উপরে ডাব্লিউ আর টি ডিভাইড বাই নিচে হবে পিভি। ওকে, এর জন্য ডাব্লিউ কত? 8.8 গ্রাম। আহ যেহেতু চাপ দেওয়া এই প্যাসকেল এককে আর আয়তন ডেসিমিটার কিউব, সমস্যা নাই। সো আমরা এটা 8.314 লিখি। 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন। আর পি হচ্ছে 50 কিলো প্যাসকেল, তা আছে তার মানে প্যাসকেল নিলে 1000 গুণ। আর ভি হচ্ছে 10 ডেসিমিটার কিউব। তো এই যে ডেসিমিটার কিউব থেকে ডেসিমিটার কিউব, 1 ডেসিমিটার কিউব সমান 1 লিটার, এটা মনে আছে? হ্যাঁ। তাহলে এটা কি হবে? 10 লিটার সমান এত মিটার কিউব। তাহলে এত মিটার কিউব। তাহলে এখানে এটার এম হবে কত? 8.8, 8.314, 350, 1000, 10 10 3। এটা হচ্ছে 43.897 এত গ্রাম পার মোল। এটা যদি M1 হয়। আর ওয়াই গ্যাসের জন্য WRT বাই পিভি। সো এইখানের জন্য ডাব্লিউ হচ্ছে 2.4 গ্রাম। 8.314 এরও 27 ডিগ্রি
300 কেলভিন, 200 কিলো প্যাসকেল, তার মানে 200 × 10⁻³ এটা হচ্ছে 1 ডেসিমিটার কিউব, মানে 1 লিটার, 1 × 10⁻³ এগুলো বুঝতে তো সমস্যা নাই এখানে। 2.4, 8.314 × 300, 200 10⁻³ আর 10⁻³ 10⁻³ তো বাদ যাবে, তাহলে এখানে থাকবে শুধুমাত্র 200। এটা হবে 29। এরপরে বাংলা লেখাটা তুমি লিখে দিও। এখানে কি কি লিখতে হবে? যার আণবিক ভর বেশি, ওই গ্যাসের অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি হয়, এবং আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি হলে গ্যাসের অণুগুলাকে তত সহজে তরলীকরণ করা যায়। অতএব যেহেতু এক্স গ্যাসের আণবিক ভর বেশি, সেহেতু এক্স গ্যাসটিকে তরলীকরণ করা সহজে তরলে পরিণত করা যাবে। Okay. আচ্ছা, এরপরে আহ এরপরে যেটা বলছে যে নিম্নোক্ত গ্যাস সিলিন্ডারটি সমাধান করো। ওকে। এলপিজি, C4H10 গ্যাস ফিলিং স্টেশন থেকে 100 ATM চাপে 25°C ভর্তি করা হয় থেকে উদ্দীপকে গ্যাস ভর্তি অবস্থায় সিলিন্ডারটির ভর নির্ণয় করো। গ্যাস ভর্তি অবস্থায় সিলিন্ডারটির ভর। আচ্ছা, এখানে সিলিন্ডারটির ভর বলতে এখানে কি দেওয়া আছে? চাপ সহ্য ক্ষমতা, আয়তন দেওয়া, ওয়েট দেওয়া 16 কেজি, খালি। আচ্ছা, এখন এই যে তোমার সিলিন্ডারটার ভর দেওয়া 16 কেজি, আর গ্যাস ভর্তি অবস্থায় সিলিন্ডারের মোট ভর এই কত হবে? এই সিলিন্ডারের ভর দেওয়া তো 16 কেজি না, তো তাহলে গ্যাস ভর্তি অবস্থায় সিলিন্ডারের ভর হবে গ্যাসের ভর প্লাস সিলিন্ডারের ষোলো ভর। কেজি এখন হ্যাঁ, তাহলে এখন তোমার কাজ হবে এখান থেকে গ্যাসের ভরটা নির্ণয় করা, আর কোনো কাজ নাই। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা গ্যাসের ভরটা বের করতে চাই, তাহলে এখানে আহ পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। পি কত এখানে? পি হচ্ছে এলপিজি গ্যাস ফিলিং স্টেশন থেকে 100 ATM চাপে 25°C তাপমাত্রায় গ্যাস ভর্তি করা হয়ে থাকে, তাহলে এখানে পি হবে 100 ATM। আর ভি কত? ভি হচ্ছে এই সিলিন্ডারের যে আয়তন, ওইটাই 120 লিটার। এখন দেখো এখানে চাপ চাপ সহ্য সীমা 116 ATM দেওয়া ঠিক আছে, বাট তোমার ম্যাথ করার ক্ষেত্রে কি 116 ইউজ হবে? 116 কিন্তু ইউজ হবে না, কারণ তুমি চাপ, এই যে গ্যাস ভর্তি করছে 100 ATM চাপে, তো এখানে 100 লিখতে হবে। ঠিক কত? 25 ডিগ্রি মানে 298 কেলভিন। তাহলে এখানে এন হবে কত? 100 × 120, এটা হবে 491.07 মোল। ওকে, এখন এই যে তোমার এলপিজি গ্যাস যেহেতু এখানে দেওয়া হয়েছে, এলপিজি এর আণবিক ভর কত? এগুলা সংজ্ঞা, মানে এই যে এটা কিন্তু মনে রাখবো, C4H10। এটা কি বলতো? এটা হচ্ছে বিউটেন। ওকে, তো এটা কি হবে? কার্বন 4 × 48, আর হাইড্রোজেন 10 × 10, তাহলে কত? 58 গ্রাম পার মোল।
তাহলে এখানে গ্যাসের ভর হবে কত? আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এন ইন্টু এম। কারণ এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড বাই এম, তাহলে ডাব্লিউ সমান হবে এন বাই এম। তো এটা তুমি যদি গুণ করো এর সাথে, তাহলে এটা হবে 28,482.56 এত গ্রাম। তাহলে এটা হবে 28.482 কেজি। তাহলে এখানে এখানে বলছে গ্যাস ভর্তি অবস্থায় সিলিন্ডারের ভর। তো সিলিন্ডারের যে ওজন এটা দেওয়া তাহলে এটা এর সাথে 16 যোগ করে দাও, এটা হবে 44.482 এত কেজি। ওকে। এরপরে বলছে কক্ষ তাপমাত্রায় রক্ষিত গ্যাস ভর্তি সিলিন্ডারটি 85°C তাপমাত্রায় বিস্ফোরিত হবে কিনা। দেখো এখানে তোমার যেহেতু 25°C তাপমাত্রায় গ্যাস এখানে ভরা হয়েছে, তো এখানে 25°C কি রুম টেম্পারেচার বা কক্ষ তাপমাত্রা, এগুলো কিন্তু মনে রাখতে হবে। তো এখন তোমাকে বলছে, এখন তুমি যদি এটা 85°C তাপমাত্রা নিয়ে যাও তাহলে বিস্ফোরিত হবে কিনা। এটা কোন ক্ষেত্রে বিস্ফোরিত হইতে পারে? এর চাপ সহ্য সীমা যদি অতিক্রম করে যায়, তো তোমার এটি এই যে তোমার কক্ষ তাপমাত্রায় কিন্তু চাপটা দেওয়া আছে, এটা এটা কত, 100 atm। এরপরে তোমাকে 85°C এ চাপটা বের করতে হবে। তো চাপ আর তাপমাত্রার মধ্যে সম্পর্ক কি? ও, এটা তো সমানুপাতিক। হ্যাঁ, সমানুপাতিক। তাহলে এখান থেকে সূত্রটা হয় কিরকম, এটা তো মুখস্থ থাকা উচিত। P1 T1 ডিভাইড বাই P2 T2। P1 কত? P1 হচ্ছে 100 atm। এটা হচ্ছে 25°C তাপমাত্রা বা 298 কেলভিন। আর P2 তুমি বের করবে 85°C। 85 প্লাস 273, এটা হবে 358। তাহলে 100 ডিভাইড বাই 2, এটা হবে কত, 120.134 এরপরে যেগুলো বাংলা লেখা এগুলো তো আশা করি লিখতে পারবা। যে চাপ, যে সহ্য ক্ষমতা, এটা কত, 116 atm। এরপরে লিখবা যেহেতু 85°C তাপমাত্রায় সিলিন্ডারটির চাপ এর সহ্য ক্ষমতাকে অতিক্রম করে যায়, অতএব 85°C তাপমাত্রায় সিলিন্ডারটি বিস্ফোরিত হবে। এইসব বাংলা লেখা কিন্তু লিখতে হবে, কারণ দেখো এটা কিন্তু তোমার ঘ নম্বরের প্রশ্ন, এটা 4 মার্ক কিন্তু। জাস্ট একটা, এই যে জাস্ট একটা সূত্র দিয়ে তো ম্যাথ করলে 4 মার্ক, বাট একটু বাংলা লেখা লিখে দিবা। আচ্ছা। 85°C তাপমাত্রা, তাপমাত্রা বিস্ফোরিত হবে। আচ্ছা, এরপরে এখানে আহ, কি বলছে যে উদ্দীপকের কিউডি রেখাটি কোন শর্তে কিউআর রেখার মতো হয়। কিউডি রেখা, কিউডি রেখা আসছে তোমার এই যে আহ, এই দেখা যাচ্ছে না এখানে, দেখা যাচ্ছে তো মনে হয়। এটা কি, এই যে কিউডি রেখা হুম। কার ক্ষেত্রে, এটা হচ্ছে বাস্তব গ্যাসের জন্য। আর কিউআর রেখা যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, সেহেতু এটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য। তো বাস্তব গ্যাস কিভাবে আদর্শ গ্যাসের মতো হবে, এটা তো আমি বলছিলাম। ওকে। এরপরে এরপরে এই বলছে যে উদ্দীপকের লেখচিত্রে এ বি সি গ্যাসগুলোর মধ্যে কোন গ্যাসকে সহজে তরলীভূত করা সম্ভব। এখন আমি যদি এবিসি এর লেখগুলো যদি আঁকাই,
এ বি সি। বি হচ্ছে একদম সোজা, এ হচ্ছে একটু নিচে থেকে তারপর উপরে, আর সি হচ্ছে আরো নিচে গিয়ে উপরে। তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখন এখানে কোন গ্যাসটাকে সহজে তরলীকরণ করা যাবে, এটা বলো দেখি। এটা বলো। আচ্ছা দাঁড়া, এটা সময় শেষ মেবি।